সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের নতুন পর্বে আমি তোমাদের এমসিকিউ সমাধান করে দেখাবো এবং আজকের যে অধ্যায়টা নিয়েছি সেটা হলো জৈব রসায়ন। দেখবা যে সাধারণত বোর্ড পরীক্ষায় জৈব রসায়ন থেকে 8 থেকে 10টা এমসিকিউ আসে। তো বোর্ড পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও, মানে কেমিস্ট্রিতে, তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, জৈব রসায়নটাকে ভালো মতো আয়ত্তে নিতে হবে। তো এই কারণে এমসিকিউ প্র্যাকটিস করার আসলে কোনো বিকল্প নেই। তো আজকে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম মিয়া, বিসিএস সাধারণ শিক্ষা 40তম বিসিএস। তো আমি প্রথমে দেখো এখানে লিখছি বোর্ডে ঢাকা বোর্ড 2022। ঢাকা বোর্ড 2022-এ যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো আমি তোমাদের সমাধান করে দেখাবো। তো প্রথম প্রশ্নটা কি আছে একটু আমরা দেখি। দেখো প্রথম প্রশ্নটা আছে এখানে, প্রোপাইন আছে, অ্যালকাইন আছে, অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া, এবং এখানে ক্যাটালিস্টটা কি আছে, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। দেখো তো প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট আছে। তো এইখানে বলছে যে এইখানে একটা এ যৌগ তৈরি হয়, এ যৌগটা আসলে কি? তুমি একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে যদি এখানে ক্যাটালিস্টটা বা প্রভাবক হিসাবে নিকেল ধাতু থাকে তাহলে এই অ্যালকাইন থেকে কি হবে, অ্যালকেন উৎপন্ন হবে। আর যদি এখানে এই ক্যাটালিস্ট হিসেবে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট থাকে তাহলে এখানে উৎপাদটা কি হবে, অ্যালকিন হবে। আবারও বলতেছি, যদি নিকেল ক্যাটালিস্ট ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, অ্যালকেন, মানে এর জায়গায় কি হবে, অ্যালকেন উৎপন্ন হবে। আর যদি আমরা প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট নেই তাহলে এখানে কি উৎপন্ন হবে, অ্যালকিন। কারণটা হচ্ছে দেখো, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট নিলে বেরিয়াম সালফেট কিন্তু একটা প্রভাবক বিষ। প্রভাবক বিষ কাকে বলে? প্রভাবক বিষ মানে আসলে যে সকল পদার্থ আসলে প্রভাবকের কার্যক্ষমতা হ্রাস করে। দেখো এই প্যালাডিয়ামের কার্যক্ষমতাটা হ্রাস করতে আছে কে, বেরিয়াম সালফেট। যার কারণে এখানে দুইটা স্টেপ সম্পন্ন হবে না, একটা স্টেপ সম্পন্ন হবে, অর্থাৎ হাইড্রোজেন সংযোজন করে কি হবে, অ্যালকিন উৎপন্ন হবে। অ্যালকিন পর্যন্ত আর যাবে না নাকি? তাইলে এখানে যৌগটা কি হবে দেখো, তাহলে অ্যালকিন যদি হয় তাহলে 3 কার্বনের অ্যালকিনটা কি হবে, CH3 CH ডাবল বন্ড CH2, অর্থাৎ এই যৌগটা হলো কি, প্রোপিন। তাহলে দেখো এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে প্রথমটা কি আছে, প্রোপেন। বি নম্বরটা কি আছে, প্রোপিন আছে। সি নম্বরটা কি আছে, প্রোপানোয়িক অ্যাসিড। আর ডি নম্বরটা কি আছে, দেখো প্রোপানল 2। তার মানে আমি বলছিলাম কি এখানে কি হবে, অ্যালকিন হবে। অর্থাৎ এই যে বি নম্বরটা আছে এটা এই ক্ষেত্রে কি হবে, আনসার হবে। এরপরে দেখো ঢাকা বোর্ডে আরেকটা প্রশ্ন আসছে যে নিচের কোনটি হাকেল সংখ্যা নয়। তো হাকেল সংখ্যা আসলে কি? বিজ্ঞানী হাকেল একটা নিয়ম মানে প্রস্তাব করছিল যে একটা যৌগ অ্যারোমেটিক কখন হবে। বলছিল যে কোনো একটা যৌগের পায়ানবিক অরবিটালে যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে তাহলে সেটা কি হবে, অ্যারোমেটিক যৌগ হবে। তাহলে হাকেল সংখ্যাটা হচ্ছে কি 4n+2। এই 4n+2টাকে আমরা কি বলি, হাকেল সংখ্যা নাকি? তো এই যে হাকেল সংখ্যাটা আছে এখানে যে n এর মানগুলো হবে, n এর মান হবে সে 0 1 2 3 4 এগুলো হবে, ঠিক আছে, মানে 0 থেকে 1 2 এভাবে হবে। পূর্ণ সংখ্যাগুলো হবে আর 0 হবে। তো দেখো আমরা যদি এখানে n এর মানটা 0 বসাই, n এর মান মনে করো 0 বসাইমু, তাহলে 4n+2 এর জায়গায় কত হবে, 2 হবে। n এর মান যদি 1 বসাই তাহলে এই রাশিটার মান কি হবে, 6 হবে। n এর মান যদি 2 বসাই তাহলে এইখানে এই মান 4n+2 এর মানটা কত হবে, 10 হবে। আবার আমরা যদি n এর মান 3 বসাই, এই 4n+2 এর জায়গায় মানটা কত হবে, 14 হবে। তার মানে এই যে সংখ্যাগুলো আছে 2 6 10 14, এই সংখ্যাগুলো হচ্ছে কি, হাকেল সংখ্যা। তাহলে দেখো বলছে যে হাকেল সংখ্যা নয়, তার মানে এই 2 হচ্ছে কি হাকেল সংখ্যা, 6 হাকেল সংখ্যা, 10 হাকেল সংখ্যা। হাকেল সংখ্যা নয় কোনটা, তার মানে এই যে বি নম্বর অপশনটা আছে 4, এটা কিন্তু হাকেল সংখ্যা নয়। তারপরে দেখো আরেকটা প্রশ্ন, খুবই কমন একটা প্রশ্ন। তুমি যদি এই বিষয়টা বুঝো, দেখো অনেক কিছু কিন্তু মনে রাখতে পারবা এই এমসিকিউটা যদি মানে ঠিকমতো আনসার করতে পারো। তো এখানে কি বলছে দেখো, যে জৈব যৌগে কার্বন শিকলে কার্বন সংখ্যা হ্রাস করার পদ্ধতি, মানে কোন বিক্রিয়া দ্বারা আমরা কি করতে পারি, কার্বন সংখ্যাটাকে হ্রাস করতে পারি। তো এখানে 4টা অপশন আছে দেখো, ওটস বিক্রিয়া, কার্বিলামিন বিক্রিয়া,
ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, আর একটা হচ্ছে কি উইলিয়ামসন ইথার বিক্রিয়া, নাকি? তো এই চারটা বিক্রিয়ার মধ্যে আমরা একটু দেখলেই বুঝতে পারি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি। ডিকার্বক্সিলেশন মানে কি সংখ্যা কমানো, কার্বন সংখ্যা কমানো। তার মানে আনসারটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কিন্তু আমরা একটু বিক্রিয়াগুলো একটু দেখবো যে আসলে কিভাবে বিক্রিয়াগুলোতে কার্বন সংখ্যাটা হ্রাস পায় বা কার্বন সংখ্যা বৃদ্ধি পায় বা কার্বন সংখ্যা কি কনস্ট্যান্ট থাকে কিনা সেটা একটু দেখবো। দেখো, প্রথমটা হচ্ছে ওটস বিক্রিয়া। ওটস বিক্রিয়াটা আসলে কারা দেয়? অ্যালকাইল হ্যালাইড। যেমন মনে করো আমরা ক্লোরোমিথেন নিলাম CH3Cl, এবং এটার সাথে আমরা কি নিই? সোডিয়াম ধাতু নেই। তাহলে এই ক্লোরোমিথেনটা আমরা কত মোল নেই? 2 মোল নেই। দেখো এখানে 2 মোল সোডিয়াম ধাতু নিলাম। তো ওটস বিক্রিয়াতে কি হবে? দেখো এই যে ক্লোরিনটা আছে না, ক্লোরিন আর সোডিয়ামটা এখান থেকে বের হয়ে যাবে, এই যে অংশটা বের হয়ে যাবে। দেখো তাহলে কি থাকবে এখানে? CH3 প্লাস 2 NaCl। তো দেখো আমি ওটস বিক্রিয়াতে ক্লোরোমিথেন নিছিলাম, এবং ক্লোরোমিথেনে কয়টা আছে? কার্বন একটা। মানে ক্লোরোমিথেনের 2 মোল নিচ্ছি, ক্লোরোমিথেনের কার্বন কয়টা আছে? একটা আছে। বাট দেখো উৎপাদে কিন্তু কার্বন কয়টা আছে? 2টা আছে। মানে ক্লোরোমিথেন থেকে উৎপন্ন হয়েছে কি? ইথেন উৎপন্ন হয়েছে। তার মানে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু কার্বন সংখ্যা বৃদ্ধি করা যায়, এখানে কার্বন সংখ্যা হ্রাস পায় না। তার মানে এই আনসারটা কি ওটস বিক্রিয়া হবে না। এবার আসি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কারা দেয়? অ্যাসিডের লবণ আর সোডা লাইম বিক্রিয়া করে। অ্যাসিডের লবণ আর একটা হচ্ছে কি? সোডা লাইম। তো অ্যাসিডের মনে করো আমি ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ নিলাম আর সোডা লাইম নিলাম। তো সোডা লাইম কি বলতো? আমি বলছিলাম যে সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে আসলে কি বলে? সোডা লাইম বলে। এবং এই বিক্রিয়াটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইডটা কি হিসেবে আচরণ করে? ক্যাটালিস্ট হিসেবে আচরণ করে। তো আমরা এখানে ক্যালসিয়াম অক্সাইড নিলাম। এবার দেখো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে তুমি সবসময় মনে রাখবা এই যে COO থেকে আসে না, মানে কার্বক্সিলিক মৌলটা আসে না, এখান থেকে শুরু কইরা এই যে এই অংশটা, এই অক্সিজেন সোডিয়াম হাইড্রোক্সাইডের অক্সিজেন পর্যন্ত কি এখান থেকে সরে মানে অপসারিত হবে, বের হয়ে যাইব। এই পাশে যে অ্যালকাইল মৌলটা আছে, এই অ্যালকাইল মৌলকের সাথে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা যুক্ত হবে। তাহলে দেখো এখানে কি আছে? CH3 আছে অ্যালকাইল মৌলক, এই CH3 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোজেনটাকে যুক্ত করবা। তাহলে কি উৎপন্ন হবে? CH4। আর এই যে মাঝখান থেকে এই অংশটা বেরিয়ে গেল COO থেকে এই অক্সিজেন পর্যন্ত, এটা কি উৎপন্ন করবে? সোডিয়াম কার্বনেট। তার মানে দেখো আমাদের এই যে বিক্রিয়াটা আছে, বিক্রিয়কে কার্বন কয়টা ছিল? একটা, দুইটা। কিন্তু আমাদের দেখো উৎপাদের মধ্যে কার্বন কয়টা আছে? একটা। তার মানে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু কার্বন সংখ্যা হ্রাস করা যায়, নাকি? যেমন এখানে সোডিয়াম ইথানয়েট আছে, আমরা এখান থেকে পাইছি কি? মিথেন। তার মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে কার্বন হ্রাসকরণ পদ্ধতি। তো এটা আনসারটা বুঝতেই পারতেছে এখানে কি হবে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আরেকটা অপশন আছে কি? কার্বিলামিন বিক্রিয়া। কার্বিলামিন বিক্রিয়া কি খুবই কমন একটা বিক্রিয়া। কার্বিলামিন বিক্রিয়া দ্বারা আসলে কি করি আমরা? কার্বিলামিন বিক্রিয়া দ্বারা আমরা প্রাইমারি যে এমিন আছে এলিফেটিক বা অ্যারোমেটিক, এই প্রাইমারি এমিন আর ক্লোরোফর্ম আছে না, এই ক্লোরোফর্মকে আমরা কি করতে পারি? শনাক্তকরণ করতে পারি। তো আমরা এই কার্বিলামিন বিক্রিয়াটা একটু দেখাই। দেখো কার্বিলামিন বিক্রিয়াটা দিয়েছে প্রাইমারি এমিন, মানে 1 ডিগ্রি এমিন। তো এই এটা কত ডিগ্রি এমিন? দেখো এই NH2 সাথে একটা অ্যালকাইল মূলক আছে, তার মানে এটা হচ্ছে কি 1 ডিগ্রি এমিন। কার্বিলামিন বিক্রিয়াতে আমরা ক্লোরোফর্ম নেই, আর কি নেই? পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখান থেকে কি উৎপন্ন হবে? দেখো এই যে নাইট্রোজেনটা আছে, নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? 2টা। এবং 2টা হাইড্রোজেন কি আছে? 2টা হাত দ্বারা মানে একটা একটা করে হাত দিয়ে যুক্ত আছে। কার্বিলামিন বিক্রিয়াতে মনে রাখবা এই 2টা হাইড্রোজেনকে এখান থেকে সরাইয়া প্রতিস্থাপিত করে এখানে কার্বনটা বসবে। কোন কার্বনটা? ক্লোরোফর্মে একটা কার্বন আছে, ওই কার্বনটা এখানে বসবে। তাহলে কি হবে? দেখো আর NC। যেহেতু এই বিক্রিয়াটাতে দেখো পটাশিয়াম আছে, ক্লোরিন আছে, তাহলে কি উৎপন্ন হবে? পটাশিয়াম ক্লোরাইড। আবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কি আছে? হাইড্রোক্সি মূলকটা আছে। হাইড্রোক্সি মূলক থাকলে নর্মালি কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। তাহলে এখানে কি উৎপন্ন হবে? সাথে পানি। এই যে যৌগটা আছে দেখো RNC, এটার নাম হচ্ছে অ্যালকাইল আইসোসায়ানাইড। নাম কি বলতো? অ্যালকাইল আইসোসায়ানাইড। বা এটার আরেকটা নাম আছে অ্যালকাইল কার্বিলামিন, ঠিক আছে? এবং এই যৌগটা আসলে দুর্গন্ধযুক্ত, এবং এই দুর্গন্ধযুক্ত যৌগ উৎপন্ন করার মাধ্যমে আমরা এই বিক্রিয়া দ্বারা কি করতে পারি?
1 ডিগ্রি এমিন এবং ক্লোরোফর্মকে শনাক্তকরণ করতে পারি। তো এই বিক্রিয়াটা কিন্তু দেখো এখানে কিন্তু কার্বন সংখ্যা কি কমছে না, ওটা এখানে কি হয়েছে, নাইট্রোজেনের সাথে একটা কার্বন যুক্ত হয়েছে, তার মানে এই বিক্রিয়াটাও কার্বন সংখ্যা হ্রাস পায় না। এরপরে যেটা আছে দেখো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, এটা খুবই একটা বিখ্যাত বিক্রিয়া। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ মানে বুঝতে পারতেছি এই বিক্রিয়া দ্বারা কি উৎপন্ন করা যায়, ইথার উৎপন্ন করা যায়। তো এই উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়াটা কারা দিবে দেখি। যেমন আমি অ্যালকাইল হ্যালাইড নিলাম, ক্লোরো ইথেন নিলাম বা ইথাইল ক্লোরাইড নিলাম, এটার সাথে আমরা মনে করো আরেকটা কার্বন বাড়ায় আনি। তো দেখো এটার নাম হচ্ছে কি ক্লোরো ইথেন, আর এটার নাম হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড নাকি, এই দুইটা বিক্রিয়া করে। এবার দেখো এইখান থেকে এই যে সোডিয়াম, এই অংশটা সোডিয়াম আর ক্লোরিনটা আলাদা হয়ে যাবে, তাহলে কি উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড। এবং এই দুইটা অংশ এক হয়ে যাবে, তাহলে দেখো দেখো কি হবে, CH3 CH2O CH2 CH3, মানে এই অংশটা কি হইতেছে, এই সোডিয়াম আর ক্লোরিনটা এখান থেকে মাঝখান থেকে সরে যাইতেছে আর এই যৌগটা তৈরি হইতেছে। তাহলে এইখানে কিন্তু কার্বন সংখ্যা হ্রাস পায় না, উল্টা কি হয়, দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত হয়। তার মানে এইখানে অপশনটা কি হবে, এখানে অপশনটা হবে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যে বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা হ্রাস পায়। এরপরে দেখো আরেকটা MCQ, এবং এটাও ঢাকা বোর্ডে আসছে, এবং এই বিক্রিয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো অ্যালডিহাইডের সাথে আমরা কি নিচ্ছি, ফেলিং দ্রবণ নিচ্ছি, এবং এখানে বলছি কি লাল অধক্ষেপ উৎপন্ন হয়। প্রশ্ন করছে যে এই বিক্রিয়াটা আসলে কোন ধরনের বিক্রিয়া, এটা কি প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া না অপসারণ বিক্রিয়া। এই প্রশ্নটা কিন্তু তোমার সিকিউতে আসতে পারে যে আমরা অ্যালডিহাইড আর কিটোনকে কিভাবে আলাদা করব বা পার্থক্য তৈরি করব। নর্মালি অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে অ্যালডিহাইড কি করে, তোমার ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল পদক্ষেপ দেয়, আর কিটোন কি করে, এই ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না, লাল পদক্ষেপ দেয় না নাকি। তো এখানে প্রশ্নটা হচ্ছে আসলে এই বিক্রিয়াটা আসলে কোন ধরনের বিক্রিয়া, এটা কি কোন বিক্রিয়া হবে নাকি। তো আমরা একটু দেখবো, দেখো মনে করো আমি একটা অ্যালডিহাইড নিলাম, CH3 ইথানল নিলাম না, আর ফেলিং দ্রবণের মধ্যে কি থাকে, কিউপ্রিক হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এইখানে দেখো কি হবে, এই দুইটা বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে, আমরা একটু নিচে লিখি। এই যে ইথানল আছে, নর্মালি আমরা জানি কি অ্যালকোহলকে জারিত করলে কি হয় বলতো, অ্যালডিহাইড হয়। আবার অ্যালডিহাইডকে যদি আরেকবার জারিত করি তাহলে কি উৎপন্ন হবে, অ্যাসিড উৎপন্ন হবে। আবার বলতেছি, সাধারণত অ্যালকোহলকে জারিত করলে কি উৎপন্ন হয়, অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোন হয়। আর অ্যালডিহাইড কিটোনকে যদি আরেকবার জারিত করি তাহলে কি হবে, জৈব অ্যাসিড উৎপন্ন হবে। এবং এখানে দেখবা যে এই যে কপারটা আছে, এই কপারের জারণ সংখ্যাটা এখানে কত, +2, কারণ এখানে দুইটা OH আছে, OH মানে কি -1, তাহলে OH দুইটা যেহেতু আছে -2, তার মানে কপারটা আছে কি +2। এই বিক্রিয়ায় কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ উৎপন্ন হয়। তাহলে দেখো কিউপ্রাস অক্সাইডের ক্ষেত্রে তুমি যদি জারণ সংখ্যাটা হিসাব করো কপারের, যেমন ধরো আমি এটাকে X ধরলাম, তাহলে কি হবে 2x, অক্সিজেন কত -2 সমান 0, তাহলে X এর মানটা এখানে কত হবে, +1 হবে। অর্থাৎ কিউপ্রাস অক্সাইডে জারণ সংখ্যাটা হচ্ছে কত, +1। তো একটু খেয়াল করো, +2 থেকে +1 হয়েছে, তার মানে এই কপার 2+ কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সেই বিক্রিয়াটা অবশ্যই কি হবে, আরেকটা ত্যাগ করছে, জারণ বিজারণ বিক্রিয়া হবে। আরো সহজ করে বললে এখানে কি, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, কিউপ্রাস অক্সাইড বা ফেলিং দ্রবণটা হচ্ছে কি জারক পদার্থ, মানে বিজারিত হয়েছে। আরেকটা এই যে অ্যালডিহাইড আছে, এই অ্যালডিহাইডটা আবার জারিত হয়ে কি উৎপন্ন করবে, অ্যাসিডের লবণ উৎপন্ন করবে। তাহলে এখানে কি হবে, CH3 COO সাথে আর কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। তার মানে দেখো
এই বিক্রিয়াতে অ্যালডিহাইড হচ্ছে কি বিজারক, আর এই যে ফেলিং দ্রবণ এটা হচ্ছে কি জারক পদার্থ। তার মানে এখানে কি হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। আবারও বলি যে এখানে কপারের চার্জ ছিল কত +2, +2 থেকে কি হচ্ছে কপার +1, দ্যাট মিনস এখানে কিউপ্রাস হাইড্রোক্সাইডটা কি করছে, কিউপ্রিক হাইড্রোক্সাইডটা এখানে ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করার কারণে এটা হচ্ছে কি জারক পদার্থ। অ্যালডিহাইড কি করছে, জারিত হইয়া অ্যাসিডের লবণ উৎপন্ন করছে, মানে জারিত হইলে তো অ্যাসিড হয় বা অ্যাসিডের লবণ হয়, অ্যাসিডের লবণ যেহেতু উৎপন্ন করছে তার মানে অ্যালডিহাইডটা এখানে কি বিজারক। আর যেহেতু এখানে জারক বিজারক বিক্রিয়া করছে তার মানে কি এখানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে, অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে অপশন কোনটা হবে, এই যে সি নম্বর যে অপশনটা সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো দেখো পরের প্রশ্নটা, নিচের কোনটি টটোমারিতা দেখায়। এই যে টটোমারিজম যে টপিকটা আছে এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, এমসিকিউ আসে, আবার মানে 2 মার্কের জন্য পরীক্ষা আসে খতে যে প্রোপানন টটোমারিতা মানে দেখায়, ব্যাখ্যা করো। আসলে টটোমারিজম কারা দেখাবে, সাধারণত টটোমারিজম দেখা হয়েছে যে সকল কার্বনিল যৌগের মধ্যে আলফা হাইড্রোজেন আছে, অম্লধর্মী আলফা হাইড্রোজেন, তারা কি করে টটোমারিজম দেখায়। অর্থাৎ আমি কার্বনিল যৌগ বলতে আসলে কি বোঝায়, অ্যালডিহাইড আর কিটোন। কার্বনিল মূলক কোনটা দেখো তো, কার্বনিল মূলকটা হচ্ছে এই যে সিওটা আছে এটাকে বলে কি কার্বনিল মূলক। এবার এই পাশে যদি একটা আর থাকে অ্যালকাইল মূলক, আর এই পাশে যদি একটা হাইড্রোজেন দিই তাহলে এটার নাম কি হবে অ্যালডিহাইড। আর যদি এই কার্বনিল মূলকের দুই পাশে অ্যালকাইল মূলক থাকে তাহলে এটা কি হবে কিটোন হবে। অর্থাৎ অ্যালডিহাইড আর কিটোন এই টটোমারিতা দেখায়, তবে সব অ্যালডিহাইড আর কিটোন দেখায় না কিন্তু। যে সকল অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে অম্লধর্মী আলফা হাইড্রোজেন আছে তারা কি করবে টটোমারিজম দেখাবে। তো অম্লধর্মী আলফা হাইড্রোজেন কোনটা দেখো, যেমন এই যে প্রথম যে অপশনটা আছে বিউটোইন, এটা কিন্তু আনসার না, এটা অ্যালকিন। ডাইথাইল ইথার, ইথারও কি মানে এটা তোমার কার্বনের যৌগ না, তাহলে এই দুইটা অপশন হবে না। এবার আমরা সি আর ডি দেখি, দেখো প্রোপানন, প্রোপাননের সংকেতটা কি CH3 CO CH3, এটা কিন্তু কিটোন এবং কার্বনিল যৌগ। দেখো দুই পাশে কি আছে মিথাইল মূলক আছে, অর্থাৎ অ্যালকাইল মূলক আছে। এখন আমরা দেখব এখানে আলফা হাইড্রোজেন আসলে কোনটা। এই যে কার্বনিল কার্বন আছে, এই কার্বনিল কার্বনের পাশের যে কার্বনটা সেটাকে আমরা বলি কি আলফা হাইড্রোজেন, এবং আলফা কার্বন পাশের কার্বনটাকে, এবং আলফা কার্বনের যে হাইড্রোজেন থাকবে সেটার নাম হচ্ছে কি আলফা হাইড্রোজেন। তাহলে দেখো পাশে কিন্তু এই একটা কার্বন আছে, এই একটা কার্বন আছে, এই দুইটা কার্বন হচ্ছে কি আলফা কার্বন, এবং এই আলফা কার্বনে যে 3টা করে হাইড্রোজেন আছে এগুলোর নাম হচ্ছে কি আলফা হাইড্রোজেন। তো এই প্রোপাননে কি আছে আলফা হাইড্রোজেন আছে, এবং আলফা হাইড্রোজেন কয়টা আছে বলতো এখানে 6টা। আবার ইথানল, ইথানলের সংকেতটাকে CH3 CHO নাকি। এখানে দেখো কার্বনিল কার্বনের এক পাশে একটা কার্বন আছে, তার মানে আলফা কার্বন কোনটা এই পাশেরটা, এবং এই আলফা কার্বনে কয়টা আলফা হাইড্রোজেন আছে 3টা আলফা হাইড্রোজেন আছে, তার মানে ইথানলেও কি আছে আলফা হাইড্রোজেন আছে। তো এই প্রশ্নটা আসলে একটু সমস্যা আছে, ভুল ছিল, কারণ এখানে সিআরডি যেগুলো আছে দুইটা অপশন আছে, নিচের দুইটা অপশন প্রোপানন ইথানল দুইটাই কার্বনিল যৌগ এবং দুইটাতেই কি আছে আলফা হাইড্রোজেন আছে, এই জন্য দুইটাই টটোমারিতা প্রদর্শন করবে বা টটোমারিজম দেখাবে, ঠিক না। এখান থেকে তুমি ইচ্ছা যে কোনো একটা দেখাইলেই হবে, তবে যেহেতু এখানে প্রোপাননে আলফা হাইড্রোজেনটা বেশি আছে এই প্রোপাননটাকে তুমি মানে দিতে পারো, তবে দুইটাই অপশন এখানে সঠিক, সিডি দুইটাই হইতে পারে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা কিন্তু আমি একটু আগে বিক্রিয়াটা কিন্তু লিখছি, দেখো এখানে কি বলছে, প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে ব্যবহৃত হয়, মানে প্রাইমারি অ্যামিনটাকে তুমি কেমনে শনাক্তকরণ করবা। তো এই প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে যে পরীক্ষাটা ইউজ করি আমরা সেটা হচ্ছে কি কার্বিল অ্যামিন বিক্রিয়া বা কার্বিল অ্যামিন পরীক্ষা। তো কার্বিল অ্যামিন বিক্রিয়াটা কি দেখো, এই কার্বিল অ্যামিন বিক্রিয়াটা আসলে কি প্রাইমারি অ্যামিন দেয়। প্রাইমারি অ্যামিন বলতে সেটা অ্যালিফেটিকও হইতে পারে অ্যারোমেটিকও হইতে পারে, যেমন মিথাইল অ্যামিন হইতে পারে, ইথাইল অ্যামিন হইতে পারে। তো আমরা একটা প্রাইমারি অ্যামিন নেই, মনে করো আমি ইথাইল অ্যামিন নিলাম, এটা কার সাথে বিক্রিয়া করবে, ক্লোরোফর্ম আর একটা হচ্ছে কি
পটাশিয়াম হাইড্রোক্সাইড। এগুলা বিক্রিয়া কইরা কি উৎপন্ন হবে দেখো, এই যে নাইট্রোজেনের সাথে কি আছে, দুইটা হাইড্রোজেন যুক্ত আছে না, এই হাইড্রোজেনটাকে সরায়া এই ক্লোরোফর্মের কার্বনটা এইখানে বসবে, তাহলে কি হবে এখানে দেখো CH3 CH2 NC, এবং যেহেতু এখানে দেখো পটাশিয়াম আছে ক্লোরিন আছে, তাহলে কি হবে পটাশিয়াম ক্লোরাইড। আবার এখানে OH আছে, OH থাকলে কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, এই যৌগটা উৎপন্ন হবে। এবং এই যৌগটার নাম হচ্ছে কি ইথাইল আইসোসায়ানাইড, বা আরো নাম আছে ইথাইল কার্বিলেমিনও বলে। এবং এই যৌগটার একটা দুর্গন্ধ তৈরি হবে, দুর্গন্ধ বা উৎকট গন্ধ। এই দুর্গন্ধ দ্বারা আমরা বুঝতে পারবো এটা আসলে কি প্রাইমারি এমিন। মানে তুমি যদি কোনো একটা যৌগের সাথে, পরীক্ষাধীন যৌগের সাথে ক্লোরোফর্ম যোগ করো আর পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও, নেওয়ার পর যদি দেখো যে একটা দুর্গন্ধ তৈরি হয়েছে, একটা বৃষ্টি গন্ধ আসতেছে, তাহলে বুঝতে হবে এই যৌগটা কি প্রাইমারি এমিন। প্রাইমারি এমিন মানে সেটা মিথাইল এমিন হইতে পারে, ইথাইল এমিন হইতে পারে, বা প্রাইমারি অ্যারোমেটিক এমিনও হইতে পারে, কিন্তু তোমার এনিলিন হইতে পারে। তো এই বিক্রিয়াটাতে কিন্তু আমরা এই কার্বিলেমিন বিক্রিয়াতে আমরা আসলে কি ইউজ করি, ক্লোরোফর্ম ইউজ করি আর পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি। তো এখানে দেখো বলছে কি প্রাইমারি এমিন শনাক্তকরণে ব্যবহৃত হয়। প্রাইমারি এমিন কি দ্বারা শনাক্তকরণ করি, কার্বিলেমিন বিক্রিয়া। এবং কার্বিলেমিন বিক্রিয়াতে কি ব্যবহার হয়েছে বলতো, ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই দেখো এখানে কি আছে, এই অপশনটা ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর বাকিগুলো ক্ষেত্রে কিন্তু ভিন্ন আছে। তো আমরা এখানে সঠিক অ্যান্সারটা কি হবে, এ। আবারও বলতে আসছি, তুমি এই জিনিসটা সবসময় মনে রাখবা, এটা পরীক্ষায় আসতে পারে যে কার্বিলেমিন বিক্রিয়া দ্বারা আমরা কি কি শনাক্তকরণ করতে পারি, প্রাইমারি অ্যারোমেটিক এমিন, অ্যালোফিটিক এমিন, আর একটা হচ্ছে কি ক্লোরোফর্ম। এই তিন ধরনের যৌগ আমরা কার্বিলেমিন বিক্রিয়া দ্বারা শনাক্তকরণ করতে পারি। তো ঢাকা বোর্ড 2022-এর সর্বশেষ প্রশ্নটা MCQ দেখো। এটাতে বলছে যে একটা বিক্রিয়া দেখছে এখানে বেনজিন ক্লোরিন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো আমরা বুঝি এখানে কি হবে, ক্লোরোবেনজিন হবে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে এখান থেকে বেনজিন থেকে কোনো একটা হাইড্রোজেন সরাই এখানে কি বলবে, ক্লোরিন বলবে। তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া, কারণটা হচ্ছে হাইড্রোজেনকে সরাইয়া কি বসতেছে, এখানে ক্লোরিন বসতেছে। তো আমরা এখানে লিখলাম ক্লোরোবেনজিন। এই যে ক্লোরোবেনজিন তৈরি। তো এই বিক্রিয়াতে দেখো এখানে মানে কয়েকটা অপশন দিছে, তিনটা অপশন, তারপর বলবে যে এখানে কোনটা সঠিক, কোনটা সঠিক হবে। তো প্রথমে বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে কি লোইস অ্যাসিড। লোইস অ্যাসিড আসলে কারা বলো, লোইস অ্যাসিড হচ্ছে যারা আসলে ইলেকট্রন গ্রহণ করতে পারে নাকি। তো এইখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কিন্তু অষ্টক সংকোচন করছে, আর অষ্টক সংকোচন ঘটলে সেটা কি হয়, লুইস অ্যাসিড, মানে তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার মানে প্রথমটা ঠিক আছে, এটা লুইস অ্যাসিড। দুই নম্বরটা বলছে যে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াটা যদি আমরা মেকানিজম দেখি তাহলে দেখবা যে এই বিক্রিয়াতে হাইড্রোজেনটা কি দ্বারা প্রতিস্থাপিত হইতেছে, ইলেকট্রোফাইল দ্বারা। কারণ হচ্ছে এই যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিন আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই দুইটা বিক্রিয়া করবে, বিক্রিয়া কইরা এই ক্লোরিনটাকে এই বন্ধন সহ কি করবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা একটা ক্লোরিনকে বন্ধন সহ নিয়ে নেবে। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে দেখো, Cl প্লাস আর Cl4-। এই যে Cl প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে এটার নাম হচ্ছে কি ইলেকট্রোফাইল। এবং এই ইলেকট্রোফাইলটা এরপরে কি করবে, এই বেনজিন বলয়ে গিয়া যুক্ত হবে এবং হাইড্রোজেনটাকে এখান থেকে অপসারণ করবে। তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ বেনজিনের হাইড্রোজেনটা ইলেকট্রোফাইল দ্বারা কি হয়, ইলেকট্রোফাইল Cl প্লাস দ্বারা প্রতিস্থাপিত হয়। ইলেকট্রোফাইল কাকে বলে মনে আছে তো, ইলেকট্রোফাইল মানে যারা আসলে ইলেকট্রন গ্রহণ করতে পারে। এবং ইলেকট্রন গ্রহণ করবে কারা, ইলেকট্রোফাইলটা দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ ধনাত্মক, মানে ধনাত্মক চার্জ মানে তো ইলেকট্রনের ঘাটতি আছে, তার মানে সেটা হচ্ছে ইলেকট্রোফাইল। আরেকটা ইলেকট্রোফাইল হচ্ছে নিরপেক্ষ, মানে যাদের আসলে চার্জ থাকে না কিন্তু তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। কারা, যেমন নিরপেক্ষ কারা হবে, যাদের মধ্যে অষ্টক সংকোচন করছে, যেমন এখানে আছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে তোমার BCl3 বা ফেরিক ক্লোরাইড, এই যৌগগুলোতে কি হয়, অষ্টক সংকোচন করছে, যার কারণে তারা কি করতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং ইলেকট্রোফাইল হিসেবে আচরণ করে। এবং লাস্টের অপশনটা দেখো কি বলছে, এই হলো কীটনাশক তৈরির উপাদান। এটা আসলে কি ক্লোরোবেনজিন। এই যে ক্লোরোবেনজিন আছে, আমরা যদি দেখো
সরি, আমরা ক্লোরালকে বা টাইক্লোরো ইথানলকে যদি ক্লোরোবেনজিনের সাথে নিই, এই যে এই যৌগটা, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? ডিডিটি। মনে আছে ডিডিটি মানে হচ্ছে কি? প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। এই যৌগটাকে আমরা কি বলি? ডিডিটি বলি। দেখো, আর ডিডিটি হয়েছে কি তোমার একটা জীবাণুনাশক বা কীটনাশক পদার্থ। তাহলে এখানে কি হবে দেখো, এখান থেকে উৎপন্ন হবে CCl3, তারপর হচ্ছে মনে করো হাইড্রোজেন, এই হাইড্রোজেনটাকে আমি সামনে দিলাম, আর এই যে ক্লোরোবেনজিন গুলো আছে এগুলো আমরা এই পাশে দিলাম। এখানে একটা ক্লোরিন, এই উপর একটা ক্লোরিন। এই যৌগটাকে বলে কি? ডিডিটি। এবং এই যৌগটা কীটনাশক বা জীবাণুনাশক তৈরিতে ব্যবহৃত হয়। তার মানে এই যৌগটা হচ্ছে কি, বা ক্লোরোবেনজিনটা হচ্ছে কি, কীটনাশক তৈরির বা জীবাণুনাশক তৈরির উপাদান। তার মানে এখানে এই তিনটা অপশনই কি হবে? সঠিক হবে।